দিন দুয়েক হলো বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, আর এবার আসছে ভূমিকম্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে এটা রাজনৈতিক ভূমিকম্প। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ভোটের ফল ঘোষণার পর দেশে নাকি ভূমিকম্প হতে চলেছে। ঠিক কি বোঝাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিসের ইঙ্গিত দিলেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং মন্তব্যকে কেন্দ্র করে শেষ দফা নির্বাচনের আগে একেবারে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর অন্যদিকে ফের এজেন্সির ভূমিকা নিয়ে তরজায় জড়িয়েছে শাসক এবং বিরোধী দুপক্ষই। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, 4 জুনের পর ভূমিকম্প হবে, পরিবারতান্ত্রিক দলগুলো চুরমার হয়ে যাবে। একেবারে এই মন্তব্যকে কেন্দ্র করে 4 জুনের পর 6 মাসের মধ্যে নাকি দেশে ভূমিকম্প হবে। এখন কি বোঝাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিঃসন্দেহে আগামী 1 ঘন্টায় তা নিয়ে আমাদের আলোচনাও চলবে। তৃণমূল এবং ইন্ডি জামাতরা বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ করছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও সমানভাবে আক্রমণ করছেন, বাংলাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব, 4 জুনের পর ডাকলে যাব বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এখন প্রশ্ন হচ্ছে, এইবার কি করবে সিবিআই? আবার তাকে ডাকবে নাকি অন্য পথে হাঁটবে? শওকত বাঘের বাচ্চা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চুলের মুঠি ধরে গারদে পড়া উচিত, পাল্টা শুভেন্দু অধিকারী। এখন শওকত মোল্লার প্রসঙ্গে যখন সিবিআই কে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আবার সিবিআই এর কি ভূমিকা নেওয়া উচিত তা নিয়ে মন্তব্য করছেন বিরোধী দলনেতা। নিঃসন্দেহে এই সমস্ত বিষয় আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে। তবে এই মুহূর্তে যে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যা রাজনৈতিক মহলে, দেশের তো বটেই, জাতীয় স্তরে আলোড়ন ফেলে দিয়েছে, তা হচ্ছে ভোটের ফল ঘোষণার 6 মাসের মধ্যে ভূমিকম্প হতে চলেছে। বিরোধীদের কিভাবে নিশানা করলেন প্রধানমন্ত্রী, দেখুন। साथियों, इस बार आपका एक वोट देश की राजनीतिक दिशा भी बदलने का काम करेगा। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं, वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही है। আমি সমীর চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করব। তার মানে প্রধানমন্ত্রী বলছেন, সমীরদা, যে বিরোধীরা একেবারে ছত্রখান হয়ে যাবে। যে বিরোধীদের ইন্ডিয়া জোট, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন যে নেতৃত্ব তিনি দিয়েছেন, নাম তিনি দিয়েছেন এবং একেবারে কেন্দ্রে ক্ষমতায় নিয়ে আসার স্বপ্ন শুধু দেখছেন তাই নয়, প্রায় প্রত্যেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন যে কেন্দ্রে এবারে পরিবর্তন হতে চলেছে। প্রধানমন্ত্রী বলছেন সেই বিরোধী জোটই থাকবে না, ছত্রখান হয়ে যাবে। বিজেপি দিশেহারা হয়েছে, তার চরম হতাশা গ্রাস করে গেছে। 6ষ্ঠ দফার ভোটে গোটা ভারতবর্ষের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, বিজেপি যেটা ভেবেছিল ইসবার 400 পার, এখানে একবারে মানে যা দেখা যাচ্ছে ইন্ডি জোটের দিকে গোটা টেন্ডেন্সিটা এগোচ্ছে। স্বাভাবিকভাবে ওনার হতাশা থেকে, এটা স্বাভাবিক, উনি যেটা ভেবেছিলেন সেটা না হলে কি করবে। আর বাংলার ক্ষেত্রে তো উনি জানেন যে 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করে আপকি বার 200 পার, পগার পার 77, এখন কত উনিও জানেন না। তো স্বাভাবিকভাবে উনি যেটা বাংলার মাটিতে এসে বলছেন, উনি বাংলার মানুষকে জানেন এবং চেনেন। উনি যথেষ্ট, উনি আমাদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধেয়। ওনাকে এতবার আসতে হচ্ছে কারণ কি? উনি তো 400 পেয়ে গেছেন, উনি তো 42 পেয়ে গেছেন। ওনার এসে তো এই রাজ্যে সবথেকে বেশি সম্ভাবনা প্রধানমন্ত্রী দেখছেন, সেই কারণে বারে বারে আসছে। না না না, এইটার জন্যই তো, কোনো সম্ভাবনা যে নেই এটা উনি বুঝতে পেরেছেন। উনি কর্মীদের, বিজেপি কর্মীদের চাঙ্গা করার জন্য, আচ্ছা, এই যে আগামী 1 তারিখ যে ভোট আসছে, উনি ভালো করেই জানেন যে কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় তৃণমূলের হচ্ছে দুর্জয় ঘাঁটি। সেটা কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর তো বটেই, তার সঙ্গে বসিরহাট থেকে বারাসাত থেকে শুরু করে জয়নগর থেকে ডায়মন্ড হারবার হবে মডেল। এবারে 4 লক্ষের উপরে প্রায় জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 4 লক্ষের বেশি ব্যবধানে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, এবং একেবারে বিজেপির স্বপ্ন, যা স্বপ্ন দেখছে একেবারে ধরাশায়ী হবে বলছেন সমীর চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী একেবারে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তিনি বলছেন দেশের মধ্যে বিজেপির সবথেকে ভালো ফল হবে বাংলায়। নিঃসন্দেহে তা নিয়ে গতকাল চর্চা হয়েছে, কিন্তু কি বলেছেন আমি এইখানে আরেকবার আপনাদের দেখাতে চাইবো প্রধানমন্ত্রীর গতকালের মন্তব্য।
बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं, लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज़्यादा कर रही है और वोट भी ज़्यादा हो रहा है। এবার এই মন্তব্যের মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিলেন দেখব। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। একেবারে আমি প্রধানমন্ত্রীর কথাই ধরে নিচ্ছি তরুণজ্যোতি, যে বেস্ট পারফর্মিং স্টেট হতে চলেছে বেঙ্গল, সব থেকে ভালো তোমাদের ফল এই রাজ্যে হতে চলেছে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, এনডিএ 400-র বেশি ক্ষমতা নিয়ে আবার ক্ষমতায় আসছে। কিন্তু সবটা যদি হয়ে থাকে, একদম যদি বাস্তবে হয়, সবটা তো অত্যন্ত মসৃণভাবে হওয়ার কথা। তাহলে ভূমিকম্পের প্রসঙ্গ কি কারণে আসছে, মানে কি বোঝাতে চাইছেন? সমিতদা বলছো, সেখান থেকে টেনেই বলছি। সমিতদা ফার্স্ট কথাটা বললো কি যে 400 পার হবে না। আচ্ছা, ভোটে সরকার করার জন্য 272টা লাগে। পুরো বিরোধী জোট একটা ন্যারেটিভে লড়ে গেল ভোটটা, বিজেপি 400 পার হবে না। ন্যারেটিভ এটা, মানে পুরো দেশে আলোচনার বিষয়বস্তু এটাই, বিজেপি 400 পার করবে কি করবে না। বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিয়ে কারোর সন্দেহ নেই। ইনফ্যাক্ট ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে সন্দেহ নেই। ভূমিকম্প এটা কথা বলে তো হবে, স্বাভাবিক। চোররা জেলে যাবে এটা বলার জন্য অ্যাস্ট্রোলজার হওয়ার দরকার নেই, নস্ট্রাডামুস হওয়ার দরকার নেই। চোরগুলো জেলে যাবে নর্মাল। কয়লা চোর, বালি চোর, গরু চোর, এই চোরদের সাম্রাজ্য পশ্চিমবঙ্গে চলছে, তারা জেলে যাবে। ফ্যামিলি ওরিয়েন্টেড পার্টিগুলো নিজেদের স্বার্থে যেগুলো চলছে, নিজেদেরকে রক্ষা করার জন্য যাচ্ছে, তারা জেলে যাবে, স্বাভাবিক। আমি আশা করব আমার সরকার যখন আসবে, এই আগের বার যেমন আশা করেছিলাম সিএ এসেছিল, 370 অ্যাবলিশন হয়েছিল, এবার আশা করব আর্টিকেল 44 অফ দ্য কনস্টিটিউশন, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা ইমপ্লিমেন্ট হবে। আমি আশা করব ভারতবর্ষ যেটা পিওকে, যেটা দখল হয়ে আছে, পিওকে আবার ভারতবর্ষ ফেরত পাবে। আমি আশা করব ডেভেলপমেন্টের যে স্কিমগুলো আছে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কাছে ডাইরেক্ট আসবে, যেরকম ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে ডাইরেক্ট আছে, তৃণমূলকে বাইপাস করে আসবে, দরকার হবে না। আমি আশা করব। সবটা বুঝলাম, ভূমিকম্প কি কারণে? ভূমিকম্প আমি তো বললাম, চোরগুলো জেলে যাবে, এর থেকে বড় ভূমিকম্প কি চাই? ময়দানে জেল না বানাতে হয়, তৃণমূল যে আরম্ভ করেছে ময়দানে জেল না বানাতে হয় এদেরকে রাখার জন্য। অবশ্য চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা কিছু খাঁচা ফাঁকাও আছে, সেখানে রাখা হবে। না, ভূমিকম্প নিশ্চয়ই হবে। যদি ওর যেটা বলছে যে জেলের কথা, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অশোক চাবাই এবং অজিত পাওয়ার, এরা কোন দলে আছে একটু যদি বলে দেন। এটা কোন দলে আছে? আজকে উনি কাটমানির কথা বলছেন, যারা দেশকে তাদের মালিককে কথা করে বাইরে করে দেয়। আচ্ছা, বেশ আমি এইখানে শুভময়দার কাছে আসছি। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে শুভময়দা আমার কাছে, সেটা হচ্ছে গতকাল যখন, প্লিজ আমি দুজনকে থামালাম, গতকাল প্রধানমন্ত্রী একদিকে বলছেন যে বাংলায় সব থেকে ভালো ফল বিজেপির হবে, আজকে বলছেন যে 4 তারিখের পরে ভূমিকম্প হবে। এমনিতে ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু পূর্বাভাস দেওয়া যায়, ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না। আজকে যে পূর্বাভাস দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কতটা ইঙ্গিতবাহী বলে মনে হচ্ছে আপনার? দেখুন, নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা এই ধরনের কথা বলেন এবং মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই ভবিষ্যৎবাণী করেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতারাও করেন বিভিন্ন তারিখ ধরে, এবং সেটা রাজনৈতিক কারণে করতেই পারেন। একটা বিষয় কিন্তু আমাদের দেশে পরিষ্কার, যে পরিবারতন্ত্র বা যতই বলা হোক, রাহুল গান্ধীকেও কিন্তু লোকসভায় ঢুকতে গেলে নির্বাচনে জিতেই ঢুকতে হয়। সুতরাং যে পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে সেটা কিন্তু রাজতন্ত্র নয়, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ইঙ্গিতবাহী যেটা
যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু ভোটে জিততে হবে। সুতরাং এই যুক্তিটাও একটু মাথায় রাখা উচিত। দ্বিতীয় হচ্ছে যে লড়াইয়ের কথা হলো, প্রথমেই বললেন সমীর দা, আর কি দেখলাম দমদমটাকে উনি বাদ রাখলেন। ওটা কি তাহলে সিপিএম জিতবে এরকম কিছু বলছেন সচেতন বা অসচেতন ভাবে? বাকি আসনগুলো যখন পরিষ্কার ভাবে বলছেন, সব মিলিয়ে রাজনৈতিক দলের নেতারা এবং সমর্থকরা যেভাবে ভবিষ্যতের কথা বলছেন, সেখানে সত্যি যে ভূমিকম্পের প্রবাবিলিটি কখনো বলা যায় না, সেই জায়গাতেও তারা সফল হচ্ছেন। এবং তৃণমূল এবং বিজেপির আসনের যোগফল কিছুদিন আগে 543 পেরিয়ে যাচ্ছিল। একটাই ভালো বিষয় যে সেই যোগফল এখন 543-এর নিচে নেমেছে। বেশ, আপনি দমদমের প্রসঙ্গ যখন উত্থাপন করলেন, আমি একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে এই দমদমের প্রসঙ্গ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেছে, তবে সম্পূর্ণ অন্য বিষয়, সেটিং। যে সেটিংয়ের কথা সিপিএম বলে থাকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, সেই সেটিংয়ের কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা বিজেপি এবং সিপিএম এর মধ্যে। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার বানাবো, কিন্তু সিপিএম কংগ্রেসকে দয়া করে ভোট দিয়ে আপনার ভোটটা কাটবেন না, তাতে বিজেপি লাভ হবে। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পূজনীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুরু নেই পলিটিক্স আমি করি না, এই জন্যই আমি চিরকাল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম আর আপনারা আমার সাথে না থাকতেন, তাহলে আজও সিপিএম কে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না, অত্যাচারীদের বিদায় করতে পারতাম না। মারাত্মক অভিযোগ কলতান। একদিকে দুটো কেন্দ্র, একটা হচ্ছে লোকসভা কেন্দ্র দমদম এবং বিধানসভা কেন্দ্র বরানগর। তোমরা নাকি সিপিএম একেবারে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বিজেপির সঙ্গে, যে তোমাদের ভোটটা একেবারে বিজেপির দিকে ট্রান্সফার করতে চাইছে। অভিযোগটা একেবারে স্পষ্ট, তৃণমূলকে আটকানোর জন্য বামেদের বলে বিজেপিকে বলিয়ান করার চেষ্টা করছো তোমরা। অভিযোগের কোনো ব্যাপার নেই। তৃণমূল 6 দফার ভোটের মধ্যে বুঝে গিয়েছে যে পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। তৃতীয় দফা চতুর্থ দফায় ভুয়ো এজেন্টকে যেভাবে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, ওতেই রাজ্যের শাসক দলের কাছে স্পষ্ট বার্তা ছিল যে বামপন্থীদের এই রাজ্যে আগের তুলনায় ভোট যেভাবে বাড়ছে, মানুষের জনসমর্থন যেভাবে বাড়ছে, তার ফলে আসলে তৃণমূল এগুলো ভয়ে গিয়ে করছে। কোথাও আপনি দেখেছেন বন্দুকের বাট দিয়ে সিপিআইএমের নেতাকে মারধর করা হচ্ছে, হাসপাতালের মধ্যে ঢুকে মারছে। আর উল্টো দিকে পুলিশকে ব্যবহার করে কোনো কোনো থানায় পুলিশ সিপিআইএম প্রোগ্রাম করবে নির্বাচনের আগে, ওই টালিগঞ্জ ফাঁড়ির ওইখানে চারু মার্কেট থানা কি কালীঘাট থানা, ওরা লিখে দিচ্ছে যে না আপনি প্রোগ্রাম করতে পারবেন না। তৃণমূল ভয় বাড়িতে, কারণ রাস্তায় বেরোলে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। সম্পূর্ণ এক সেকেন্ড, আজকে শুভেন্দু অধিকারীর একটা সভা ছিল, ভাঙড় একটা সভা ছিল, সেটা একেবারে শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারী অভিযোগ হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন বামেদের পারমিশন পেতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যেখানে বিজেপির সভা থাকে সেখানে এইভাবে পারমিশন বাতিল করে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি কথা বলা মুশকিল। আমার বিজেপির নেতা বলছিলেন না সব চোরেরা কোথায় জেলে যাবে, পশ্চিমবাংলায় তো কিছু কিছু চোর জেলে না গিয়ে বিজেপিতে যাওয়াটাই সেফ মনে করেছে। পরিবারবাদের কথা বললেও শুভেন্দুবাবুর গায়ে লেগে যেতে পারে। ফলে আমি শুভেন্দুবাবুকে নিয়ে কিছু কোনো কথা বলতে চাই না, কারণ দুর্নীতির যে অভিযোগে আজকে তৃণমূল বিদ্ধ হয়ে আছে, সেই একই অভিযোগ শুভেন্দুবাবুর বিরুদ্ধে আছে। তার কাছে ইডি সিবিআই যাচ্ছে না, আর বাকি যাদের কাছে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এত দীর্ঘতর হচ্ছে তদন্ত, চার্জশিট ফাইল করে শেষটা আর কিছু দাঁড়াচ্ছে না। ফলে কে কার সাথে সেটিংয়ে আছে, এটা কয়লা পাচারের ওই চার্জশিটের থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ পড়ছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বাংলায় কে কার সাথে সেটিংয়ে আছে। দেখো, এটা বেসিক জিনিস বোঝা উচিত। ডাইনোসর ফিরছে না, বাম ঘুরছেও না, দাঁড়াচ্ছেও না, চিন্তা করে লাভ নেই। তার জন্যই তো তন্ময়দা সায়ন্তিকাকে দেখে আশীর্বাদ করে বলে বিজয়ী ভব। ভালো কথা, এই সেটিংয়ের কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক করে নিক কার সাথে কার সেটিং, তাহলে আমাদের উত্তর দেবে। তুমি অন্তত সমীরদার মতো হো না, তুমি অন্তত সমীরদার মতো হো না, টাইমে উত্তর দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিক সেটিংটা কার সাথে কার আছে, কিরকম সেটিং,
এই এক সময় ইনি বলেন কংগ্রেসের সাথে সেটিং, এক সময় বলে বামেদের সাথে সেটিং। আমি দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্স কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মিটিং আমরা দেখেছি, ডেরেক ওব্রায়ানের একাধিক মিটিং আমরা দেখেছি, ডি রাজাকে সাপোর্ট করতে আমরা দেখেছি। সুতরাং এই কারা কি করছে আমরা জানি, আর সেই সেটিং অপোজিশনটা তো আর নেই। 2011 থেকে 2021 পর্যন্ত আমি বলছি একটা অংশ বলছো তরুণজ্যোতি, তুমি একটা অংশ বলছো মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সিপিএম কংগ্রেস সম্পর্কে বলছেন যে ইন্ডিয়া জোটে, আমি তাদের কথা বলছি না কারণ ও দুটো বিজেপির সঙ্গে আছে। কেন এই রাজ্যটা কি আলাদা নাকি? এই রাজ্যেরগুলো কি আলাদা? আমি আবার বললাম না, ডাইনোসরও ফিরবে না, বামও ঘুরবেও না, দাঁড়াবেও না। আর সেটিংটা কি মানুষ জানে। বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, বাম কংগ্রেসকে সাপোর্ট করা, তৃণমূলকে সাপোর্ট করা। বেশ বেশ সমীরদা, একটা তথ্য হচ্ছে জগাই মাধাই গধাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে এবং প্রমাণ করে দিয়েছে। একটা পুটকি নিয়ে সমস্যা, পুটকি তত্ত্ব। আগের বামের ভোটটা 2019 সালে যা ছিল তার ভোটটা পার্সেন্টেজ, আজকে বিজেপির যে উত্থান 2019-এ 2 থেকে 18, আপনারা দেখুন তৃণমূলের কিন্তু ভোট কমেনি। বামের ভোটটা রামে চলে যাওয়াতে রাম আজকে এত। আমি বলছি চূড়ান্ত একটা কনফিউশনের পরিস্থিতি এই কারণে, কারণ রাজনীতির দুই মহারথী, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রধানমন্ত্রী বলছেন যে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে মুদ্রার এপিট ওপিট, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া, ফলে ওখানে একটা সেটিংয়ের অভিযোগ প্রধানমন্ত্রী করছেন। আজকে আবার মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএমের ভোট একেবারে সম্পূর্ণভাবে বিজেপিতে যেন যায় তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাহলে কে কার সঙ্গে আছে বোঝা খুব মুশকিল। আমি শুভমা মিত্রের কাছে তার কোনো এই ধাঁধার কোনো উত্তর আছে কিনা জানবে। শুভমা, ইংরেজি সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় একটা কয়েনেজ রয়েছে যেটা হচ্ছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। সম্পূর্ণ অন্য প্রসঙ্গে স্যামুয়েল টেলর কোলরিজ বলেছিলেন, কিন্তু আমি বলছি রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে সিপিএমকে নিয়ে বা বামেদের নিয়ে সত্যি সেই রকম কোনো একটা অরা অফ ডিসবিলিফ কি দুতরফে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি এই দাবির মধ্যে কোনো বাস্তবতা রয়েছে বলে মনে হয় আপনার? দেখুন, বামপন্থীদের অন্তত মিটিংয়ে মিছিলে একটুখানি শক্তি বাড়ছে, এটা দেখা যাচ্ছে। এবার মূল প্রতিদ্বন্দ্বী দুটি দল তৃণমূল এবং বিজেপি, এবং আপনি যদি ধাঁধার কথা বলেন তাদের, এবং সেক্ষেত্রে তো যেমন ইংরেজি সাহিত্য আছে, বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের কথা বলতেই হবে, পায়ে ধরে সাধা রা নাহিদায় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, এবং সেখান ধারাগোল শব্দটা এসেছিল। এখন বিজেপি আর তৃণমূলের যেটা হচ্ছে, একজন অন্য দলে চলে গিয়ে রাজনীতির ধারাটা আর থাকছে না, সেটা সম্পূর্ণ গোল হয়ে যাচ্ছে। এই যে ধারাগোল তৃণমূল এবং বিজেপি সৃষ্টি করেছেন, সেই জায়গায় বামপন্থীদের থেকেও প্রচুর লোক তৃণমূল এবং বিজেপিতে গেছেন। পার্থক্য একটাই, 2011-এর আগে যদি ধরেও নি সিপিএম এবং কেন্দ্রে কংগ্রেসের সেটিং ছিল, তখন অন্তত সিপিএম এর সব লোককে কংগ্রেসে বা কংগ্রেসের সব লোককে সিপিএম এ নিয়ে নিতে হয়নি। আজকে তৃণমূল বিজেপির ক্ষেত্রে যেটা হচ্ছে, যে যেখানে ক্ষমতা পাচ্ছেন সেখানে অন্য দল থেকে লোকগুলোকে কিনে আনতে হচ্ছে অথবা সরিয়ে আনতে হচ্ছে। বিজেপি তাও ভালো, তাদের ক্ষেত্রে অন্তত লোকগুলো রিজাইন করে তারপর আবার ভোটে দাঁড়িয়ে জিতছেন। তৃণমূলের ক্ষেত্রে তারও প্রয়োজন নেই। ফলে এই রাজনৈতিক ধারা এবং এই ধারাগোল এটা তৃণমূল এবং বিজেপির মধ্যে চলতেই থাকবে, এবং যদি তৃতীয় পক্ষ শক্তিশালী হয় তখন রাজনীতির ক্ষেত্রে এই যে এন্ট্রপি বা অনিশ্চয়তা আরো বাড়তে থাকবে, এবং তখন প্রতিটি দল বলবে অন্য দুটি দল সেটিং এ আছে, এবং এটা খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক ধারাগোল বা গোলমালের একটি অংশ। হ্যাঁ, আমি বলছি এই অনিশ্চয়তার অত্যন্ত সচেতনভাবে তৈরি করা হচ্ছে কিনা সেইটা প্রশ্ন। খুব দ্রুত তরুণজ্যোতি, পরের বিষয়ে যাবো। শুভময়দা কে আছে, শুভময়দা মানে ওনার মানে রাজনৈতিক ভাবধারা জানাই, আমি সেটাকে নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু একজন বামপন্থী হিসাবে ব্যাপারটা কেমন লাগছে যখন ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখা যাচ্ছে তৃণমূল বাম কংগ্রেস সব কটা একসাথে? একটা বামপন্থী হিসাবে কেমন লাগছে যখন দেখা যাচ্ছে যে বাম মেয়েদের হত্যাকারী কংগ্রেসের সাথে হাত মেলাতে হচ্ছে? কংগ্রেস কর্মীদেরও বা কেমন লাগছে যখন কাটা হাত আর রক্ত মাখা হাত এক হচ্ছে? এটাও জানতে ইচ্ছা করে। সময় দ্রুত আবার একটা ছোট্ট কথা, কথা বলতে চাই, সেটা একটা ছোট্ট, সেটা হচ্ছে সত্যি রামবাম জোট আছে। কারণ তরুণজ্যোতি যেভাবে জানতে পারলেন সিপিআইএম আমায় পার্টি মেম্বারশিপ দিয়েছে, এ তো তাদের মধ্যে জোটটা থাকলে তার জানার কোনো সম্ভাবনা ছিল না। আমার এই প্রশ্নটা অবশ্যই বারে বারে থাকে, সেটা হচ্ছে যে দলের সঙ্গে হাত মেলায় সবসময় কি নীতি নৈতিকতা এবং আদর্শ সেটাকে মেনে চলে, এই প্রশ্নটা রইল। কিন্তু আমি এইখানে আমার পরবর্তী বিষয়ে আসতে চাইবো, সেটা শওকত মোল্লা। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক, একেবারে কয়লাকাণ্ডে তদন্তে তাকে আজকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। শওকত মোল্লার দাবি, তিনি স্পষ্ট সিবিআইকে জানিয়ে দিয়েছেন তিনি যেতে পারবেন না, নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, 4 তারিখের পর যদি ডাকা হয় তিনি তাহলে যাবেন। কিন্তু তা নিয়ে একেবারে শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ করেছেন সিবিআইকে, বিজেপিকে, কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছেন। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন শওকত মোল্লাকে একেবারে ধরে জেলে পোড়া উচিত। কি বলছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরপর রাখবো আপনাদের সামনে। কালকে মধ্যরাতে হুজুর, তুমি যদি এতই জিত তাহলে ভয় কিসে? বেচারা শওকতের মতো
এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। আবার সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া, যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। সমিতিটা আজকে নয়, সম্ভবত 1 থেকে 1.5 বছর আগে একেবারে একটা সংবাদ সংস্থাকে যখন সাক্ষাৎকার দিচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে তদন্তের মধ্যে মতন চলে, ভোট তার মধ্যে এসে পড়ে, ফলে ভোটের সময় তদন্তকারী সংস্থাদের তদন্ত গতি বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা এরকম নয়, তাহলে এই অভিযোগটা কেন উঠছে যেখানে ভোটের সময় কাউকে বিব্রত করার জন্য তাকে তলব করা হচ্ছে? তো তদন্তে যেমন প্রয়োজন তেমন ডেকে পাঠাচ্ছে সিবিআই। বিজেপি দলটা ভালোবাসার রাজনীতি করে না, ভয়ের রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সিগুলো নিরপেক্ষতা নষ্ট করে দিয়েছে তাদের মেরুদণ্ড, সেটা সিবিআই, ইডি, আইটি বলুন, এনআইএ বলুন। আর কি চান? নির্বাচন কমিশনকে বলে বলে এসপি ডিএমদের সরিয়ে দিচ্ছে যারা যা মনে করছে। আরে দাঁড়ান না, মানুষের গণতন্ত্রে শেষ কথা মানুষ। আপনারা মানুষের ভোটে তো জিতবেন। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলে ছিল তারা কোনো অভিযোগ ইলেকশন কমিশনকে জানায়নি, তখন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আচ্ছা দেখে তৃণমূল বিজেপি কি একবারে ধোয়া তুলসী পাতা ওয়াশিং মেশিন? আমি যে বলছি এই যে অজিত পাওয়ার 70,000 কোটি টাকা জেলের ভেতরে আর কোন রাজনৈতিক দল কে রয়েছে? তার ওয়াশিং মেশিনে যা চলে গেল শুদ্ধ ধোয়া তুলসী পাতা। অজিত পাওয়ার থেকে নারায়ণ রানী, অশোক চবন, তারপরে আর কার নাম বলবো, হেমন্ত বিশ্ব শর্মা, তার স্ত্রী শুভেন্দু অধিকারী, সে তো সবাই জানে বাংলায়। আচ্ছা একটা অদ্ভুত জিনিস দেখো, আচ্ছা বিশ্বজিৎ কুন্ডু সে এখন কোন দলে বাবা? আচ্ছা বিজেপি করলে আমি বলি বিশ্বজিৎ কুন্ডুর কথা বলে এটা বলতে হবে না, বিশ্বজিৎ কুন্ডুর কথা বলে এইটা বলতে হবে। বিশ্বজিৎ কুন্ডু নিজে দুর্নীতি করেছেন, স্বীকার করেছেন, সেটা কোন দলে থাকাকালীন কাদের জন্য করেছেন সেই তথ্যটাও সামনে রাখুন। বিজেপিতে গেলে শুদ্ধ হওয়া যায়। একটা অদ্ভুত জিনিস দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শওকত মোল্লা বাঘ। এই বাঘ শুনে আমার মনে হচ্ছে তৃণমূলে কি আজকাল আর মানুষ নেই? যত জন্তু জানোয়ার ছাড়া কি তৃণমূল করা যায় না? উল্টো পাল্টা কিছু মনে করবে না, বাঘ তো জন্তুই, চাই বাঘ হোক, কিন্তু এই বাঘ তো লোকালয়ে থাকলে ভালো লাগে না। বাঘকে হয় জঙ্গলে রাখতে হয়, তো খাঁচায় রাখতে হয়। তো কয়লা চোর এরা তো খাঁচায় থাকবে। এই বাঘ একটা ছিল অনুব্রত, খাঁচায় আছে। শাহজাহান বাঘ খাঁচায় আছে, শওকত বাঘ এটাও খাঁচায় যাবে। আমি একটা সিম্পলি একটা পুরোনো হিন্দি প্রভাব আছে না তো, যে বকরে কি মা কব তক খ্যার মানায়নি, মানে বাচ্চা তো কাটা যাবেই, সে তো বিরিয়ানি হবে বা চাপ কিছু একটা হবেই। তো এরা চোর, কয়লা চোর, গরু চোর, এরা আলটিমেটলি জেলে যাবে, সেটাই স্বাভাবিক। সেই তৎপরতা রাজনীতি যখন ভোট আসে তখনই সেটা বৃদ্ধি পায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলছেন যে নির্বাচনের কাজে যখন ব্যস্ত তখনই তলব করা হলো মাঝরাতে নোটিশ পাঠিয়ে। আচ্ছা শুনে নি একবার তরুণ যদি একটা হাইকোর্টে যখন এই অমিতা সিনহার ঘরে প্রাইমারি মামলা চলছে আমরা সবাই জানি, সেই মামলায় সিবিআই রিপোর্ট ফাইল করেছে। রিপোর্টে স্পেসিফিক আমি নামগুলো আজকে বলে দিচ্ছি, চন্দ্রনাথ সিনহা, বাপ্পাদিত্য, দেবরাজ, বেশ কিছু এমএলএর নাম আছে। কোর্টে যখন পরে শোনাছিল তখন আমরা শুনেই, তোমরাও শুনেছ হয়তো, সেই নামগুলো তাদেরকে তো ডাকবে কোয়াইট নরমাল। কোনোদিনও বনসহায়ক নিয়োগের দুর্নীতি আসে, তাহলে যে বিজেপি নেতা রাজীব ব্যানার্জি তৃণমূলের নেতারা কে কে অভিযোগ করে করে তো 2014 থেকে আমার কাছে শেষ করতে দিতে হবে, কিন্তু আজ অব্দি দুর্নীতির কোনো খবর হলো না। তাহলে বিজেপিতে চলে গেলে দুর্নীতির খবর বন্ধ হয়ে যাবে। তাহলে বিজেপি যতদিন রাজীব ব্যানার্জি বিজেপিতে ছিলেন
ততদিন অবধি কেন এই নিয়োগ দুর্নীতি তদন্ত হলো না? বনসহায়ক আলিপুর থেকে পরিষ্কার তো বলেছিল যে বনসহায়ক আরে তো সে কোথায় লিস্ট কোথায় গেল? লিস্ট কোনো কই? বিচারাধীন সমিতি বিষয় যখন রাজীব চলে, গান্ধী তার আগে বিজেপি থেকে চোর বলে দেওয়া যায় না, তৃণমূল যেটা তো বিজেপি কোন করবে। ঘোষণা না, একবারেই না। তৃণমূল তো ঘোষণা করেছে তৃণমূলই পেরেছে, যারা বেশ, বেশ, টাকা বেশ, সরিয়ে দিতে দল ঘটনা থেকে। ঘটাতে পারলো। CPM এ তো অনেক চোর ছিল। একটা অনেক নাম গুন্ডা বলুন, ছিল। নাম বলুন, শাসনের- নাম বলুন, শাসনের মজিদ মাস তাহলে 12 টাকা যে করে কি দুর্নীতির করেছে? জন্য 12 বছরে কি সাধারণ অপরাধ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষদের সুবিচার দেওয়ার প্রসঙ্গ। এবার সাধারণ মানুষ এই দুদিন আগে রেমাল চলে গেল, তাতে তো যারা উপকূলবর্তী এলাকার মানুষ সব থেকে বেশি ক্ষতি তো তাদের হয়েছে। তাদের কথা ভাবে কে? এখন তা নিয়েও রাজনৈতিক চাপানুতর চলছে। বাঁধের জন্য, নদী ভাঙন রোধ করার জন্য কেন্দ্র নাকি প্রচুর টাকা পাঠায়, সেই টাকা তৃণমূল কংগ্রেস সবটা খেয়ে নেয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা, একটা টাকা কেন্দ্র পাঠায় না। ফলে কে সত্যি বলছেন, কে সত্যি বলছেন না, তা নিয়েও রাজনৈতিক চাপানুতর চলেছে। কিন্তু এই নদী বাঁধ নিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? साथियों, इस क्षेत्र में नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है। वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काटमानी चाहिए। इनको तो काटमानी चाहिए। गरीबों के राशन में, पीएम आवास में, यहां तक कि बच्चों के मिड डे मील तक में काटमानी चाहिए, काटमानी चाहिए। এরা দুর্যোগে মানুষের সাথে থাকে না। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে বলেছে বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। চ্যালেঞ্জ করে যাই জনগণের সামনে, ইট ইজ মাই চ্যালেঞ্জ টু নরেন্দ্র मोदी, एक पैसा भी नहीं दिया बांध का डेवलपमेंट करने के लिए, बांध संरक्षणের জন্য एक টাকা দেয়নি নরেন্দ্র মোদী। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা, ইজ এ গ্রেট লায়ার। এত মিথ্যে একটা প্রধানমন্ত্রী দায়িত্ব জ্ঞান ছিল না, তার তো দায়িত্ব জ্ঞান থাকা উচিত। এত মিথ্যে কথা বলে বাচ্চারা কি শিখবে? দেশ কি শিখবে? আজকে আকাশপথে রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভমা মৈত্রের কাছে আমি যে বিষয়টা নিয়ে আসতে চাইবো, শুভমা, আপনি খেয়াল করবেন যে 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক অথবা বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে একেবারে দুর্নীতি এবং অন্যদিকে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, এই দুয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকাটা, সেটাই বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। একেবারে ভীষণ প্রশ্ন। স্বাধীনতার 77 বছর পর এবং পশ্চিমবঙ্গে তো কংগ্রেস, সিপিএম এবং বর্তমানে তৃণমূল রাজত্ব দেখেছে, বিজেপি এখনো আসেনি। পশ্চিমবঙ্গে রাজনীতির বাঘ প্রচুর সংরক্ষণ হয়েছে, কিন্তু বাঁধটা আর সংরক্ষণ হয়ে ওঠেনি। কেন্দ্রে প্রায় 10 বছরের হয়ে গেল বিজেপির সরকার, রাজ্যে 10 বছরের ওপর তৃণমূলের সরকার, কিন্তু বাঁধ খুঁজে পাওয়া গেল প্রচুর এই রাজনীতিতে। স্বাধীনতার পর থেকে যেমন পাওয়া যাচ্ছে, বাঁধগুলোকে কিন্তু বন্যার সময় আর খুঁজে পাওয়া যায় না। এই যে মানুষের, সাধারণ মানুষের চোখের জলে বাঁধটা প্রতিবার ভাঙছে এক একটা ছোটখাটো ঝড় বৃষ্টি হলে। এই জায়গায় মানুষকে রুখে দাঁড়াতে হবে, রাজনৈতিক নেতাদের সামনে বলতে হবে আমাদের বাঁধ চাই না, আমাদের বাঁধ চাই। বলতে হবে না, সেটা বলছেন। আমি এখানে এই ছবিটা দেখাতে দেখাতে সমীরদার কাছে আসবো। সমীরদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 46 লক্ষ লোককে রিলিফ সেন্টারে রাখা হয়েছে, রাজ্য সরকার যা করার করেছে। আমি বলছি বাস্তব ছবি যদি এটা হয় এবং সেই সুবিধা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছয়, আজকে পার্থ ভৌমিক, রাজ্যের যিনি সেচ মন্ত্রী, তিনি যখন নেজারে যাচ্ছেন, কেন আমাদের এই ছবি দেখতে হবে যে বিক্ষোভের মুখে পড়ছেন? দেখুন, এখন আর প্রধানমন্ত্রী তো আর প্রধানমন্ত্রী নেই, এখন বিশ্বগুরু ঈশ্বরের দূত হয়ে গেছেন। উনি বাংলায় 24টা নির্বাচনী প্রচার করেছেন। ওনাকে বারবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করুন, আলোচনায় বসুন। আসল কথা, আপনি জানেন যে মোরারজি দেশাইয়ের মন্ত্রী শশীভূষণের পুত্র, বিখ্যাত ব্যারিস্টার, তার নাম প্রশান্ত ভূষণ, কলকাতায় এসে পরিষ্কার বলেছেন যে নির্বাচনী বন্ড দেশের মধ্যে সর্ববৃহৎ বিজেপির আপনি রাজ্যের মন্ত্রীর কথা বলুন না, সেচ মন্ত্রী ছবিটা বললে তো যে সিএজি মানুষ ঘিরে ধরেছে রাজ্যের সেচ মন্ত্রীকে। স্বদেশ দর্শন এবং দিল্লির দ্বারকা এক্সপ্রেস হয়ে বেশ 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 বেশ। আমি বলছি একেবারে দিল্লি থেকে আরেকবার আপনি এখানে ফিরে আসুন। তরুণ জ্যোতি, খুব সোজা যে বিজেপি সবটাই দেশ থেকে লুট করছে। পৃথিবী ভ্রমণ সামনে বাংলায় ফিরুন, তরুণ জ্যোতি, একটু বাংলায় ফিরুন না, একটু বাংলায় ফিরুন না। বলেন, এটা খুব সিম্পল অবস্থা আছে। দেখো, সুন্দরবন
বা উপকূলবর্তী এলাকাগুলো এই নদী বাঁধের সমস্যা আজ থেকে নয়, সে আজকের নয়, সেই যখন আয়লা এসেছিল তখনকার সময় থেকে যদি মনে করি, তখনকার সময় থেকে আজ পর্যন্ত বাম সরকার ছিল, এখনও পর্যন্ত পোস্টার দেখা যায় বিভিন্ন সময় ঝড়ের আগে কান্তি আসে। ঝড়ের আগে কান্তি না আসে, 34 বছরে নির্মাণের কাজ হতো, মাটির বাঁধ না হতো, সেটা যে বাম আমল হোক বা বর্তমান তৃণমূল আমল হোক, এই নদীর ধারে থাকা সমুদ্রের ধারে থাকা মানুষগুলোর ললাট লিখন বদলাচ্ছে না। থামালাম, কলতানকে বলতে দিন। মিথ্যেবাদী আর দুটো লোক নেই, বাদটা তো লোহার তৈরি হয় না। আরে কলতানকে বলতে দাও, বলতে দাও, বাদটা লোহার তৈরি হয় না। এই যে মিথ্যেবাদী এতে বোঝা যায়, এই যে মিথ্যেবাদী এতে বোঝা যায়। এই বাদটা কি দিয়ে তৈরি হয় জানা আছে? বাদ কি দিয়ে তৈরি হয় জানা আছে? গরিব মানুষের যন্ত্রণা জানা আছে? জানা নেই। ওই দিল্লিতে সবথেকে বেশি বড় বিষয় হচ্ছে যে ভোট যখন আসে, প্রতিশ্রুতি আসে এবং প্রতিশ্রুতি পূরণ হবে, এই আস্থাটা, এই বিশ্বাসটা মানুষ রেখে ভোট দেয়। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় কি? যদি হয় তাহলে বারে বারে আমাদের এই ছবিগুলো, বিশেষত যখন একটা প্রাকৃতিক দুর্যোগ আসে, ফিরে ফিরে এই ছবিগুলো কেন আমাদের দেখতে হবে? পরিবর্তন কেন হবে না? কেন সুষ্ঠুভাবে বেঁচে থাকা মানুষের যেটা অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবেন কেন?